আজ অল আউট অপারেশন চলছে কাশ্মীরে, অল আউট অপারেশন। একেবারে জঙ্গিদের ঘর, সেই ঘরগুলো আইডেন্টিফাই করে করে ভিতরে গিয়ে তল্লাশি। এবং গতকালই আমরা দেখিয়েছিলাম আদিল আর আসিফের ঘর বিস্ফোরণে উড়ে যায় ঘর দুটো। একেবারে ঘরে ঢুকে অল আউট অপারেশন ভারতীয় সেনার। আজকে যে ছবি দেখছেন, এই ছবি এহসানুল হক শেখের বাড়ি বিস্ফোরণে উঠল। 5 জঙ্গির ঘরে ঢুকে অপারেশন চালায় আজ ভারতীয় সেনা। পহেলগাঁও হামলায় 5 জনই জড়িত। আরো একজন আহমেদ কুট, জঙ্গি আহমেদ কুট্টে, সে আহমেদ কুট্টের বাড়ি অবস্থা দেখুন। গতকাল 2 আর তারপর আজ 5 জন জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়। মুরান গ্রামে এহসানুল শেখ বাড়ি, কাচ্চিপোড়ায় হারিস আহমেদের বাড়ি, জাহিদ আহমেদ কুলগামে জাহিদ আহমেদের বাড়ি। এবং কুলগামে রীতিমতো ধরপাকড় চলে। ঠোকের পোড়ায় নিরাপত্তা বাহিনীর জালে 2 জন। মৃতদের থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। এই মুহূর্তে আমরা যে ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটা জঙ্গি হিসেবে চিহ্নিত এহসানের বাড়ি। পুলওয়ামার মুরানে এই দোতলা বাড়ি গতকাল রাতে সিকিউরিটি ফোর্সেসরা আসেন এখানে এবং এখানে এসে ব্লাস্টিং করেন এবং ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় দেখে বুঝতে পারবেন যে ব্লাস্টের ইন্টেন্সিটি কতটা ছিল। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, আমরা একবার কথা বলার চেষ্টা করব তাদের সাথে। কাল রাত কো ক্যা হুয়া থা বতা সকতে হ্যায়? मैम क्या बताएंगे, तो कल रात शाम तक सोए हुए थे तो अचानक धमाका हो गया। तो अच्छा, सिक्योरिटी फोर्सेस को आते हुए देखे थे? नहीं, हम तो सोए हुए थे। अच्छा, इस बीच में कभी आए थे, मतलब ये 3-4 दिन में कभी आए थे यहाँ पे? नहीं, हमें वो पता नहीं, हम बिल्कुल सोए हुए थे तो अचानक से ब्लास्ट हो गया। हमारे जो मकान थे वो भी हिल गए इससे। अच्छा, यहाँ पे आसपास के घर में, यहाँ पे एहसान के घर में कौन कौन रहता था? एहसान के घर में वो तो पता नहीं। यहाँ उसके मम्मी पापा कोई रहते थे? होंगे ना, यहाँ पे होते थे। एहसान को लास्ट कब देखा था आप लोगों ने? हमें पता नहीं। पता नहीं। मतलब 2-2.5 साल 3 साल पहले कभी देखा था? बचपन में तो देखा हो? बचपन में तो देखा है, फिर अच्छा। उसके बाद नहीं देखा। लगभग 2-3 साल नहीं देखे हमने फिर। 2-3 साल। तो ये जो पहलगांव में घटना घटी है उसके बारे में तो सुना है आपने? हाँ, वो तो सुना है। उसको तो पूरे कश्मीर ने कंडम किया है, पूरे इंडिया वर्ल्ड ने कंडम किया है। तो एहसान का नाम भी जुड़ रहा है इसके साथ, क्या बोलेंगे? वो तो सस्पेक्ट माना जा रहा है। जिस तरह से सिक्योरिटी फोर्स ने वो सस्पेक्टेड जो भी थे उनके मकान वो सभी ब्लास्ट किए हैं, तो सस्पेक्ट कहा गया है उसको। तो हम क्या बोल सकते हैं। लगभग 6-7 मकान जो है वो बिल्कुल डिस्ट्रॉय हुए हैं और लगभग 1-2 किलोमीटर तक जितने भी शीशे हैं वो मकानों के वो टूट गए हैं। এখানে একের পর এক পরপর 2টি ব্লাস্টের শব্দ শোনেন এবং তার ব্যাপকতা যে কতটা ছিল সেটা বুঝতেই পারছেন। শুধু যে এই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নয়, তার আশেপাশের বাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আশেপাশের সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পড়শিরা তারা সবাই এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে, তারা জড়ো হয়ে আছে। তবে তাদের বক্তব্য একটাই যে যদি এহসান এত বড় ঘৃণ্য নাশকতার সঙ্গে যুক্ত থাকে তাহলে তারও সাজা হওয়া উচিত এবং তারা একসঙ্গে সকলে মিলে পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তার কড়া নিন্দা করছেন। পুলওয়ামা থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। এই জঙ্গিরা মদত পাচ্ছে কোথা থেকে? ট্রেনিং নিচ্ছে, স্টুডেন্ট ভিসা নিয়ে ট্রেনিং নিয়ে আসছে পাকিস্তান থেকে। পাকিস্তান সরাসরি মদত দিচ্ছে। একদিকে যেমন শ্যাডো ওয়ার চলছে, তেমনি ওদিকে পাকিস্তান সীমান্তে টানা আনরেস্ট করার পরিস্থিতি তৈরি করছে। যেন পরিস্থিতি ঠিক না থাকে সেই ব্যবস্থা করে যাচ্ছে। গতকাল রাতের কথাই যদি বলা যায়, গতকাল রাতেও সীমান্তে ফের কলকাঠি নাড়ে পাক রেঞ্জাররা। নাস্তানাবুদ হয়েছে, ভারতের পাল্টা মারে থরহরি কম্পমান, কিন্তু তারপরেও এখনো উস্কানি। নিয়ন্ত্রণ রেখায় পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে শেষমেশ পিছু হটে পাক সেনা।
কাশ্মীর জান্নাত ডাল লেক, যে ডাল লেকের টানে এত পর্যটক কাশ্মীরে যায়। কাশ্মীরের মানুষ চান পর্যটক আসুক, কিন্তু জঙ্গিরা চায় না, পাকিস্তান চায় না। আজ যে ঘটনা ঘটে গেল পহেলগাঁওয়ে, তারপরে তার আগে পর্যন্ত ঠিক ঠিক করছিল শিকারা ডাল লেকে, কিন্তু আজকের ডাল লেকের ছবি যদি আপনাদের দেখাই, তো আজকের ডাল লেক সুনসান। ডাল লেকের ধার ঘেঁষেই বাঙালি হোটেল সোনালী খাবার হোটেল। দীর্ঘ 12 বছর ধরে এখানেই হোটেল চালাচ্ছেন পূর্ব মেদিনীপুরের কার্তিক চন্দ্রগিরি। এবং এই যে হোটেলের ছবিটা দেখছেন, এই ছবিটা তাদের কাছে অপরিচিত। বিশেষত এপ্রিল মাসের গরমে যখন প্রচুর টুরিস্টরা আসেন, সেখানে এত খালি হোটেল তাদের দেখতে হবে সেটা তারা ভাবেননি। কার্তিকবাবু, এই মুহূর্তে কি অবস্থা, কতটা সমস্যার মধ্যে রয়েছে? আমরা খুব সমস্যা এবং চিন্তার মধ্যে রয়েছি। এই ডাইনিং ভর্তির লোকজন খাওয়া দাওয়া করতো, বিশেষ করে বাংলার মানুষজন ছুটিতে আসতো। এদিন আমরা কোনোদিন দেখিনি, জানি না কোথা থেকে এই অ্যাটাক হয়েছে। কাশ্মীরের মানুষজন খুবই ভালো। আমি প্রায় 12টা বছর কাটালাম এখানে। আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমাদের লিজের টাকা ধরে রাখুন 20 লক্ষ টাকা 8 মাস। এই 8 মাস বিজনেসের মধ্যে 4 মাস আমরা বিজনেস করি। আমরা চাইছি কাশ্মীর যত তাড়াতাড়ি সঠিক হবে, আমরা সচ্ছল জায়গায় ফিরে যেতে পারবো। কার্তিক বাবুর মতোই এই এখানে যারা কর্মীরা রয়েছেন, তারাও প্রত্যেকে চাইছেন যে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হোক, আবার আসুন টুরিস্টরা। তার কারণ তাদের রুটি রুজি সবটাই ভরসা হয়ে রয়েছে এই টুরিস্টদের ওপরেই। শ্রীনগর থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। এখানে আমরা 10-15 বছর ধরে এই দাদার সঙ্গে, কার্তিকবাবুর সঙ্গে আমরা সবাই একসঙ্গে কাজ করি। এপ্রিল মাসে প্রচুর ভিড় থাকে, সারাদিন খাওয়া দাওয়া মোটামুটি আমরা কাজের মধ্যে থাকি। বসার জায়গা দিতে পারেন? হ্যাঁ, বসার জায়গা দিতে পারি। অনেক লাইন পড়ে যায়, চিন্তা তো হচ্ছে সবার। টুরিস্ট পার্টিদের চিন্তা হচ্ছে, আমাদের চিন্তা হচ্ছে, বাড়ির লোকও চিন্তায় আছে সবার বাড়িতে। বাড়ির সবাই তো চিন্তা করছে বলে কি হবে না হবে। আমাদের তো ভয় লাগছে যে এখানে যদি কোনো কিছু হয়ে যায়, তারপরে তখন আমরা কোথায় কি করব না করব, সেই তো একটা চিন্তা। তারপরে দ্বিতীয়ত আমাদের এইসব ব্যবসা কাজ থাকবে কিনা, হোটেল যদি বন্ধ হয়ে যায় তখন আমরা কোথায় যাব, কি করব, এরকম নানা রকম চিন্তাধারায় পড়েছি। 22 তারিখে এসেছি বেড়াতে। কাদেরকে নিয়ে এসেছে? আমার ছেলে, বৌমা, নাতি। আচ্ছা, তো 22 তারিখে এসেছেন, সেদিনই তো পহেলগাঁওয়ের ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আমরা এসে শুনলাম যে 22 তারিখে পহেলগাঁও এরকম ঘটনা হয়েছে। তারপর আমরা মোটামুটি সেদিনকে কোথাও যাইনি, তার পরের দিন একটু ঘুরতে গেছিলাম আর কি। না, এখানে কিছু ভয় নেই, এখন সব জায়গায় সিকিউরিটি জোর করেছে। আর্মি পার্সন, সিআরপিএফ সব জায়গায় দিয়েছে। যেমন আমার গুলমার্গে গেছিলাম, সোনমার্গের ওদিকে গেছিলাম, সেখানেও দেখেছি পর্যাপ্ত পরিমাণে সিআরপিএফ দিয়েছে। আমাদের এটা সেকেন্ড টাইম। আমরা 2018-তে এসেছিলাম, তখন আর্টিকেল 30A লেগেছিল, দুদিন স্ট্রাইকে পড়েছিলাম, তারপর আমরা থেকে গেছি। কিন্তু আমাদের গভর্নমেন্টের উপরে পুরো বিশ্বাস আছে। তো এখানে যথেষ্ট দেখলাম সিকিউরিটি প্রচুর আছে, ভয়ের কিছু নেই। ঠিক আছে, আমরা এমনি গুলমার্গ, গন্ডোলা ঘুরেছি, ভয়ের কিছু নেই, কারণ নেই। আমরা পহেলগাঁওটা না গেলেই হলো আর কি। ভয়ের পরিবেশ তৈরি হোক, তাই তো চাইছে। ভয় দেখাচ্ছে সরাসরি। দেখবেন দেশ জুড়ে যেমন বিক্ষোভ, ঠিক তেমন বিশ্বের নানা প্রান্তে ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন পাক হাই কমিশনের সামনে। লন্ডনের ছবি দেখাবো আপনাদের। লন্ডনে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি একবার দেখাবো আপনাদের। এই যে বিক্ষোভ দেখাচ্ছেন, তাও সহ্য হচ্ছে না। পাক হাই কমিশন থেকে উল্টো কি বার্তা এলো দেখুন। ভাবুন একবার, ইনি একজন ডিপ্লোম্যাট, কর্নেল, তার আগে সেনায় ছিলেন, কর্নেল তৈমুর রাহাত। ওখান থেকে বার্তা দিচ্ছেন অভিনন্দন বর্তমানের ছবি দিয়ে। বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমান, যে অভিনন্দন বর্তমান তার প্লেন নামানো হয়েছিল এবং তার যুদ্ধ বিমান নামিয়ে দেওয়া হয়েছিল 3 দিন পর। তারপর সসম্মানে তাকে ফেরত দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। তার ছবি দেখিয়ে
বোঝানোর চেষ্টা হচ্ছে এরপর আর ছাড়া হবে না, গলা কেটে দেওয়া হবে। এই ঔদ্ধত্য আসলে ঔদ্ধত্য নাকি ভয়? ভিতরে কোথাও ভয় কাজ করছে, আর সেটা যাতে প্রকাশ না পায় তার জন্য এই ঔদ্ধত্য দেখানো, নাকি পাকিস্তান মানেই এরকম? আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, আমরা কথা বলেছি অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের সঙ্গে। তারা কিভাবে দেখছেন এই ঔদ্ধত্য? এটাই এদের চরিত্র। এরা চেষ্টা করছে যে যাতে এরকমভাবে আমাদের ওপর অকথ্য ভাষা, অকথ্য অ্যাক্টিভিটিস দেখিয়ে, মানে যাতে আমরা আগে ওদের অ্যাটাক করি, সেটাকে বিশ্বকে জানাবে দেখো যে ভারত আমাদের অ্যাটাক করেছে। এইটা হচ্ছে এদের একটা পলিসি হতে পারে, এবং এরা সবসময় চেষ্টা করবে যে কিভাবে উত্তেজিত করা যায়, কিভাবে রাগানো যায়। এই যে আমাদের যে আর্মি, নেভি, এয়ারফোর্স, এরা যে সমস্ত প্র্যাকটিস করছে বা ইয়ে করছে, ওদের তরফ থেকে কোনো রিয়াকশন দেখেছেন না। কিন্তু ওরা যেটা চায়, ওরা নিজেরা তৈরি হচ্ছে, যদি আমাদের অ্যাটাক করে আমরা কি করব, আমাদের যদি অ্যাটাকে যেতে হয় আমরা কি করব। নিজেদের স্ট্র্যাটেজিক্যাল যে প্ল্যানটা, সেটা ওরা সবসময় ঠিক করবার চেষ্টা করে। পাকিস্তান জানে যে এইবার ইন্ডিয়া যেরকম রিয়াকশন দেবে সেটা বালাকোটের চেয়েও বড় আর বেশি হবে। পাকিস্তানের যে আর্মড ফোর্সেস এর যে সাইজ, ওটা ইন্ডিয়ার 10 ভাগের 1 ভাগ। এটা পাকিস্তান জানে। পাকিস্তানের কাছে পয়সা নেই ওয়েপন সিস্টেমস দের মডার্নাইজ করার জন্য। পাকিস্তান আর্মি, আমি বলবো অ্যাডামেন্ট তো বটেই, এবং ভয়ের কারণও আছে। ভয়ও পেয়েছে যে ভারত যেরকম ভাবে যা যা বিবৃতি দিয়েছে, তাতে তো ভয়েরও যথেষ্ট কারণ আছে। কিন্তু তার সাথে আমি আরেকটা কথা বলবো যে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো নতুন নয়। ভারত আর পাকিস্তান এক সেতুতে একটা জায়গায় বাঁধা আছে, তা হলো ইন্দাস, সিন্ধু এবং সিন্ধুর যে উপনদীগুলো আছে। ভারত আর পাকিস্তানের মধ্যে একটা চুক্তি আছে, সিন্ধু জল চুক্তি। সেই চুক্তি যদি ভারত ভাঙে, তাহলে না খেতে পেয়ে মরতে হতে পারে পাকিস্তানকে। কেন? তার কারণ পাকিস্তানের যাবতীয় চাষাবাদ সব এই সিন্ধু অববাহিকায়। জল না পেলে কি হবে? তো এই সিন্ধু জল চুক্তি থেকে ভারত সরে আসছে, স্থগিত করছে এই চুক্তি থেকে। তো তার জন্য ভারত কি করছে? ভারত কিছু প্ল্যান বানিয়েছে। কি সেই প্ল্যান? চট করে একবার আপনাদের দেখিয়ে রাখি যে কি করতে চাইছে ভারত। যা ইনফরমেশন আমাদের কাছে এখনো পর্যন্ত আসছে, সেই তথ্য অনুযায়ী পাকিস্তানকে জল শূন্য করতে 3টে পদক্ষেপ। প্রথমত, সিন্ধু এবং তার উপনদ, যে উপনদগুলো থেকে সিন্ধু নদে জল আসে, সেই সিন্ধু নদের স্রোত ঘুরিয়ে দিতে হবে। তারপর ড্রেজিং করে সিন্ধুর পলি তুলে নিলে তাহলে জল ধারণ ক্ষমতা আরও বাড়বে। 3 নম্বর, সিন্ধু নদে আরও নতুন বাঁধ তৈরির প্রস্তুতি। জল কোনোভাবেই পাকিস্তানের জন্য ছাড়া হবে না। কাশ্মীরের ছবিতে তো নজর। চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ সি কর্মীদের জন্য 25 এবং গ্রুপ ডি কর্মীদের জন্য 20,000 টাকা করে মাসিক ভাতার ঘোষণা। এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না, আপনাদের সংসার কি করে চলবে? এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয়, তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না, এই কারণে যেহেতু কোর্টে কেস সাবজুডিস আছে। এই ঘোষণার পর চাকরিহারা গ্রুপ ডি, গ্রুপ সি কর্মীরা কি বলছেন তারা শুনো। আমরা মুখ্যমন্ত্রীকে আজকে ধন্যবাদ দেব না,
তবে আজকে আমরা যারা চাকরি হারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের এই দুর্দিনে এই সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন। গ্রুপ সি গ্রুপ ডির যে মাইনেটা ছিল সেই মাইনের থেকে একটা ভাতা দেওয়া হচ্ছে, যে মাইনেটা পেতাম তার থেকে অনেকটা কম করে। আমাদের বেশিরভাগ মানুষের হোম লোন নেওয়া আছে, প্রাইভেট লোন নেওয়া আছে, পাবলিক লোন নেওয়া আছে, মা বাবার ট্রিটমেন্টের পয়সা আছে, ছেলে মেয়েকে পড়ানোর খরচ আছে, বাড়ি ভাড়া আছে। এ অবস্থায় একটা গ্রুপ সি গ্রুপ ডি 25-30 হাজার টাকা মাইনে পেত সরকারি, সেই মাইনেটা আজকে চলে যাওয়া থেকে আমাদেরকে যে ব্যাংকগুলো চাপ দেবে লোনের জন্যে বা পাবলিকরা চাপ দেবে ছেলে মেয়েকে পড়াতে হবে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের চাকরিটা ফেরত না আসে, তাই এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই যোগ্য চাকরি হারারা গ্রুপ সি গ্রুপ ডি আমরা অনুরোধ করব। আপাতত নিঃসার এইটুকুই বলতে পারি আমরা, কিন্তু পুরো সমস্যার সমাধান তো হলো না। যেদিনকে আমরা পুরোপুরি সসম্মানে আমাদের স্কুলে ফিরে যাব সেদিনকে স্বপদে সেদিনকে আমরা নিষ্কৃতি পাব। এর বাইরে তো এখনো পর্যন্ত আমরা অর্ধ নিষ্কৃতি পেলাম। তবে মুখ্যমন্ত্রী যেটুকু করলেন তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব। তার মানবিক মুখ অবশ্যই আমরা দেখছি এবং আশা রাখব ভবিষ্যতেও এই মানবিক মুখ যেন উনি কোর্টের রায়ের মাধ্যমে আমাদের স্বপদে জায়গায় সসম্মানে ফিরিয়ে সেই আশা আমাদের পূরণ করে। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে সেখানে প্রস্তুতি কেমন চলছে, পুজো অর্চনা একবার দেখে নেওয়া যাক। যজ্ঞ চলছে, আচার চলছে, বিভিন্ন আচার অনুষ্ঠান চলছে। সেখানে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি শান্তি সম্প্রীতি সমৃদ্ধি কামনা করেছেন।